সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। ধর্ম বর্ণ নির্বিশেষে সঙ্গীত, একমাত্র সঙ্গীতই পারে আমাদের এই মানুষের মনকে আন্দোলিত করে। আমাদের এই বাংলা সঙ্গীতে রয়েছে হাজার বছরের ইতিহাস। চর্যাপদ থেকে যদি শুরু করি, এখন পর্যন্ত নানাভাবে সঙ্গীতের রূপ বদল ঘটেছে। আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করে সঙ্গীত উপস্থাপন করা হচ্ছে এবং তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা এই ধরনের গানকে ফিউশন সঙ্গীত বলছি। আমাদের আজকের আলোচনার বিষয় সঙ্গীতে ফিউশন। আমাদের সাথে গান আড্ডায় আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ভোকালিস্ট লাবিক কামাল গৌরব, এরপরে আছেন ভোকালিস্ট এবং বেস গিটারিস্ট ফারশিদ আলম, এবং এরপরে গিটারে আছেন আহনাফ খান অনিক, এবং ড্রামার হিসেবে আমাদের সাথে আছেন আদনান রুশদি। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের সাথে আজকে আলোচনা। অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানার জন্য। প্রথমবারের মতন আসছি নেক্সাস টিভি, ভালো লাগছে। দর্শক, এই সঙ্গীতে ফিউশন বিষয়টি নিয়ে আলোচনা পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন, আপনাদের অনুরোধ জানাতে পারবেন এবং আমাদের সাথে আপনাদের মতামতও জানাতে পারবেন। আমরা আড্ডায় চলে যাই। শুরুতেই লাবিক কামাল গৌরব, আপনার কাছ থেকে আমরা শুনবো যে আপনাদের এই একটি ব্যান্ড আপনারা করছেন বা করেছেন, ব্যান্ড সম্পর্কে একটু শুনি এবং কতদিন ধরে আসলে পথ চলা সে বিষয়ে। একেবারেই নতুন ব্যান্ড আমাদের আসলে, কিন্তু আমরা প্রত্যেকে আসলে গান বাজনা বা এই ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে কাজ করছি। রুশদি অনেক, যেমন বাংলা 5 নামে একটা ব্যান্ডে আছে, এখানে এসছেও বোধহয় পারফর্ম করেছে আগে। ফারশিদ ইজ মিউজিশিয়ান, যে পেন্টাগন নামে একটা ব্যান্ডে বেস বাজাতো, গান করতো। ইজ এন ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান, নিজে সিঙ্গার সং রাইটার, বেস বাজায়। ওর নিজের একটা টিভি শো আছে, একটা টেলিভিশনে নিজের মিউজিক শো করে। I work as a music producer for films, for ads and other things, as a composer for the last maybe 20 years. So আমার লাবিক কামাল গৌরব, আমার আগের ব্যান্ড ছিল আজব, লাবিক কামাল গৌরব 2000 সালে লাবিক কামাল গৌরব অ্যান্ড দ্য ব্যান্ড নামে আমরা প্রায় বহু 8-10 বছর পারফর্ম করেছি, ফোক ফেস্ট থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায়। গত 2-3 বছর আমি একেবারেই লাইভে ছিলাম না। সো ইনফ্যাক্ট আনিকের পুষেই যে ভাই চলো একটা ব্যান্ড করি, অ্যান্ড আমরা তারপরে চিন্তা করলাম নতুন করে আবার আমরা আসলে লাইভে ফিরতে যাচ্ছি। সো দ্য এলকেজি কোয়ার্টেট নামে একটা ব্যান্ড, সো 4 জন মিলে আমরা একটা দল গড়ার চেষ্টা করছি, যেটার 3টা গান এখন পর্যন্ত আমরা লঞ্চ করেছি এবং টুকটাক লাইভও করছি। এই বৈশাখে বোধহয় প্রথম এসেছে গান, এই বৈশাখে আমাদের 3য় গান আসলো। সো ব্যান্ড হ্যাজ বিন অ্যাক্টিভ ফর সে 6 মাস 8 মাস এরকম সময়। অ্যান্ড উই হ্যাভ আওয়ার ওন স্টুডিও। সো আমরা নিজেরাই নিজেদের জিনিসপত্র রেকর্ড করছি, মিক্স করছি এবং ছাড়ছি। এবং এখন পর্যন্ত যেটা উই আর হ্যাভিং আ লট অফ ফান। এখনও ব্যান্ডটা তো নতুন শুরুর দিকে চাপ কম থাকে অনেক। একটা ব্যান্ড যখন এস্টাবলিশড হয়ে যায়, অনেক এক্সপেকটেশন, এটা করা উচিত ওটা করা উচিত এইভাবে। সো এই সময়টা আমরা খুব এনজয় করতেছি। একেবারেই এই বয়সে এসে নতুন করে আবার একটা ব্যান্ড শুরু করলাম এবং খুব আনন্দ করছি, নিজেদের কোম্পানি এনজয় করছি এবং এক্সপ্লোর করার চেষ্টা করছি যে কী নতুন করা যায়। জি, আমরা ধাপে ধাপে আরও শুনবো। আমি একটু ফারশিদ আলমের কাছে শুনি যে আপনার একটি শক্ত পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে সঙ্গীতের। আমরা একটু শুনি যে আপনার এই পরিবার থেকে গানের জন্য গানটাকেই বেছে নেওয়া, নাকি নিজেরও আলাদা করে গানের প্রতি প্রেম ছিল? গানের প্রতি প্রেমটা আসলে নিজের থেকেই। আমার বাবা মা কখনো ভাবেনি যে অ্যাকচুয়ালি আমি আসবো। কোনো মিউজিক্যাল কোনো ইনভলভমেন্ট চারপাশে হচ্ছে অনেক কিছু, তার মধ্যেই ছোট থাকতে এই একটু বসছি, আবার একটু দুষ্টামি, আবার একটু আসা যাওয়া সবসময় ছিল। কিন্তু অনেক পরে আসলে বাবা মার কোনো প্রেশার বা কোনো অ্যাডভাইসও ছিল না যে কি করতে চাও নাকি বা কোনো কিছু, হঠাৎ করেই আসলে হয়ে যাওয়া জিনিসটা। আমি সবার কাছ থেকে যেহেতু কথা শুনি, আমি একটু অনেকের কাছ থেকে একইভাবে শুনতে চাই যে এলকেজি কোয়ার্টেটের সাথে আসলে যুক্ততা কিভাবে করে হলো? সো বেসিক্যালি কোভিডের মাঝামাঝি থেকে বেসিক্যালি লাবিক ভাইয়ের সাথে মানে ওনার ব্যান্ড তখন হলে ওইভাবে আর কন্টিনিউ করতেছে না। তো কোভিডের মাঝামাঝি সময় থেকে ওনার সাথে বিভিন্ন ওনার প্রজেক্টে ওনার সাথে মানে কো প্রডিউসার হিসেবে হেল্প করা থেকে শুরু করে তখন হলো আস্তে আস্তে কাজ করতে করতে দেখলাম নিজেদের মধ্যে মানে একটা টেস্টেরও একটা মিল আছে, প্লাস মানে হ্যাঁ এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা থেকে বেসিক্যালি পরে আস্তে আস্তে গ্রো করতে করতে দেখলাম দুজনের মধ্যে একটা সুন্দর মানে একটা সিঙ্ক একটা হয়েছে, প্লাস মিউজিক এক্স্যাক্টলি ও একটা ব্যাপার বিল্ড করছে। ওইখান থেকে তারপর মনে হলো যে একসাথে অ্যাকচুয়ালি আরো কিছু গান করা যেতে পারে। তারপর করতে করতে কেমনে যে হয়ে গেছে, মানে অনেক দ্রুত হয়েছে অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা। জি, আদনান রুশদি, আপনিও কি একইভাবে বলবেন অনেকের সাথে? হ্যাঁ, মানে আমরা তো ইন্ডিভিজুয়ালি অনেক দিন ধরেই করছি। ইভেন আমি অনেক একসাথে অনেক জায়গায় কাজ করতেছি। তো আমি যখন আসলাম প্রথম স্টুডিওতে, একদিন এমনি বেড়াতে এসেছিলাম,
তো সেই এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবার মধ্যে এনভায়রনমেন্ট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে মানে একটা মিউজিক্যাল হাব মনে হয়েছে। হ্যাঁ, মানে এরকম একটা জায়গা আছে না যে একটা মিউজিশিয়ান কীরকম জায়গা চায় যেখানে মিউজিক, খালি মিউজিক হবে, এরকম একটা জায়গা পাইছি। তো তখন ইচ্ছা হয়েছে যে একসাথে কিছু করব। আবার আমাদের দেশীয় জিনিস, মানে সারা জীবন করছি রক মিউজিক, আমাদের মানে নিজেদের ইয়ে করতে পারিনি আমরা, মানে আমি যে আমাদের জিনিসটাকে, হ্যাঁ নিজেদের গানগুলো, তো এইখানে সে ওই জিনিসটাও পেলাম। সো আমি একটু অ্যাড করতে চাই, আসলে ওদের যে ব্যান্ড বাংলা 5, ওইটারও আমি আসলে প্রডিউসার হিসাবে ওদের সেকেন্ড অ্যালবামে কাজ করছি। সো ওদের রেকর্ডিং, ওদের মিক্স মাস্টার অ্যান্ড পুরো প্রোডাকশনটা আমি করছি আমার স্টুডিওতে। তো এই সময় আসলে আরও আমাদের আন্তরিকতার জায়গাটা আরও বেড়ে যায়। ওদের পুরো ওই অ্যালবামটা প্রত্যেকটা জিনিস রেকর্ড করা, কিভাবে কি করা যায় না করা, সো অনেক সময় আসলে একটা কাজ করতে গেলে প্রচুর সময় কাটানো হয়। তো ওই সূত্র ধরেই পরে আমরা তো ঠিক আছে বাংলা ফাইভে কাজ করছি, সো ওয়াই ডোন্ট উই ডু অ্যানাদার প্রজেক্ট যেখানে আসলে আমরা এই জিনিসপত্র এক্সপ্লোর করতে পারি বা এই জায়গাগুলো ইয়ে করতে পারি। তো তখন আসলে বসা শুরু করলাম, জ্যাম করা শুরু করলাম। ওখান থেকে খুব ন্যাচারালি আসলে একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে আসলে গানগুলা তৈরি হচ্ছে। বা আমার সবার মধ্যে যে আত্মিকতা, সেটা দেখে আমার মনে হচ্ছে এখন একটা গান হয়ে যাওয়া উচিত। আমার একটু গান শুনে ফেলি। কি করবো বল? হ্যাঁ, রাগও করতে পারে। আমাদের একটা গান মাত্র লঞ্চ মনের মানুষ গানটা অনেক সুন্দর, ওটাও করতে পারি। মানে আমি প্রথমে আমরা ওটা পরে শুনবো। রাগ অনুরাগ দিয়ে শুরু করি। আমাদের মাত্র ইউটিউব পেজে একটা গান লঞ্চ হয়েছে এই পয়লা বৈশাখে, তো ওখান থেকে অংশ কিছু করছি। বেদপুরা নদী রাগের অনুবাদী, নবয় অনুরাগীতা দেরে ফেলে, রাগ অনুরাগ যা বাধাই আছে তা, সোনার মানুষ আলাপন হৃদ কমলে, রাগ অনুরাগ যা বাধাই আছে তার, রাগ অনুরাগ যা বাধাই আছে তার। অনুরাগী মন সদাতে রত, মনিহর রূপ ফণির মত, অনুরাগী মন সদাতে রত, মনিহর রূপ ফণির মত, দেখলে তাহার মুখ হৃদয়ে বারে সুর, দেখলে তাহার মুখ হৃদয়ে বারে সুর, অঙ্গ পরশিলে প্রেম জলে, রাগ অনুরাগ যার বাধাই আছে তার, রাগ অনুরাগ যার বাধাই আছে তার।
ছোট করে চমৎকার, হ্যাঁ চমৎকার গায়কী এবং সকলের মধ্যে যে কেমিস্ট্রিটা ভালো থাকলে যে একটা সুন্দর কিছু হয় এটা আবারও প্রমাণিত হলো। মানে আসলে আমরা যেটা একটা ব্যান্ডের হওয়া উচিত, যে অনুষ্ঠান থাকলে আমরা গান করব বা একটা কিছুর জন্য আমরা বসবো, এইটা হলে আসলে একটা ব্যান্ড করা সম্ভব না। একটা ব্যান্ড আসলে পারপাস থাকতে হবে অফকোর্স, বাট পারপাস ছাড়াও বসতে পারাটা এবং প্রতিদিন আসলে গান করতে হবে, এই জন্য বসতে হবে। অনুষ্ঠান আসবে, ইন্টারভিউতে আপনার এখানে আসবো বা আরেকটা টিভিতে যাবো বা কোথাও পারফর্ম করতে যাব, এটা থাকবে। বাট এইটার জন্য রিহার্সাল করতে বসবো বা এইটার জন্য একসাথে হব, এই জায়গাটা থেকে আমাদের এই জায়গাটা থেকে আমরা বের হইতে পারছি। সো আমরা উইকলি বসি, চেষ্টা করি 2 বার বসতে, কোনো সময় 1 বার বসা হয়, মানে অন্য কাজে একবার মাস্ট চেষ্টা করি সপ্তাহে 2 দিন বসি। কোনো কিছু না করছি, চেহারার দিকে 4 জন তাকায় আছি যে কিছু একটা করতেছি, সেটাও জরুরি না। এমন তো গানই করিনি, কিন্তু 4 জন বসে আছি একসাথে। ফরমেশনটা এটা থেকেই হয়েছে যে আসলে যে মানে একটা আড্ডা থেকেই তো সবকিছু হয়, আড্ডা এবং একটা কমন প্লেস, ওখান থেকে আস্তে আস্তে এই জিনিসটা। কিন্তু এটাকে রুটিন করে ফিক্স করে ফেলায় অফিসের মতন ব্যাপারটাকে ট্রিট করে, যে না এটা তো কাজ। সো এইটাকে আসলে হালকা নামকরণটা যদি বলি, ব্যান্ডের দলের নামকরণ, আসলে আই এম দ্য প্রোডিউসার অফ দ্য ব্যান্ড। সো আই বেসিক্যালি মেক দ্য সাউন্ড অ্যান্ড আমরা সবাই মিলে গানটা বানাই। সো আই এম দ্য ফ্রন্ট ম্যান অফ দ্য ব্যান্ড। ওই ক্ষেত্রে আমার ইনিশিয়ালস লাবিক কামাল গৌরব থেকে LKG, অ্যান্ড কোয়ার্টেট কামস অ্যাজ আমরা ইটস এ ব্যান্ড অফ 4 পিপল। সো আমরা 4 জন মিলে একটা কোয়ার্টেট হিসাবে এটাকে করছি। আমার নামে যদিও হয়, আই এম নট দ্য অনলি সিঙ্গার ইন দ্য ব্যান্ড, আই এম হেডিং দ্য ব্যান্ড, বাট ফারশিদ অলসো সিংস। রুশদিও আসলে ফ্যান্টাস্টিক গান গায়, এখনও ও লুকায় আছে, মানুষ জানে না খুব একটা। অনেক ফ্যান্টাস্টিক ব্যাকিং ভোকালস দেয়, ও সামনে গান গাইতে চায় না, গলা খুব চিকন করে করে পিছনে খুব সুন্দর সুন্দর হারমোনি বের করে, অ্যান্ড হি ইজ দ্য হারমোনি কিং আমাদের মধ্যে। মানে একটা লাইন গাইলে ওর সাথে সাথে 5টা হারমোনি বের করে ফেলবে, যে আসলে কি করা যায়। সো আমরা সবাই আসলে গান করি এবং গানের অলংকার তৈরি করে অনেক। এবং এর পরবর্তী ফার্সিদের একটা গান বেরোলো, আমার গলায় 2টো বেরোলো, রুশদিরও জিনিসপত্র পাইপলাইনে আছে। মেবি অনেক কেউ আমরা দেখতে, মেবি অনেক কেউ আমরা ধাক্কা টাক্কা দিয়ে গান করতে পারবো পরে। জি, আপনি তো দেখা যায় বাউল বা লালন এই ঘরানাটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করছেন, এবং এই গানগুলোকেই কেন বেছে নিলেন এবং সবারই কি এটার পছন্দের তালিকায় আছে কি? আমি ফারশিদ আলমের কাছ থেকেও শুনবো শুরুতে। আপনি আমি আসলে বাউল গানটা আমার প্রেমের জায়গা, প্যাশনের জায়গা। আমি ফার্স্ট আসলে নিজেকে যে খুব একটা গায়ক হিসাবে দাবি করি এটা না, আই এম মোর অফ আ জ্যাক অফ অল, মাস্টার অফ নান। সো আমি অনেক কিছু করতে ভালোবাসি, অনেক কিছু করার চেষ্টা করি, কোনোটা হয় কোনোটা হয় না, বাট ওইটার থেকে ইম্পর্টেন্ট এই চেষ্টাটা কন্টিনিউসলি করতেছি এবং এই আনন্দটা পাওয়ার চেষ্টা এবং নিজেদের ভিতরে এই এনগেজমেন্টটা কন্টিনিউসলি রাখা। সো ইয়েস, বাউল গান আমার ছোটোবেলা থেকে আসলে এইটা একটা প্রেমের জায়গা। আমার গুরু আব্দুর রব ফকির কুষ্টিয়ার, ওনার সাথে বহু সময় সারা বাংলাদেশে ঘোরার সুযোগ হয়েছে এবং দেশে বিদেশে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে বাজানোর সুযোগ হয়েছে, ইনক্লুডিং বাংলাদেশের ফোক ফেস্ট অ্যান্ড অল। কিন্তু আমার আসলে দিস ইজ নট দ্য অনলি প্লেস অফ এক্সপার্টিজ বা এই প্লেস অফ ইন্টারেস্ট ফর মি। আমি আসলে আরও মানে গিটারে সেমি ক্লাসিক্যাল জিনিসপত্র, অন্য পপ জিনিসপত্র, রক জিনিসপত্র, অন্যান্য জিনিস। তো ফিল্মের জন্য যখন মিউজিক বানায় আমাদের এই জনরার কোনো ব্যাপার থাকে না। সো আমি যখন ব্যক্তিগত গানের ভালোবাসার জায়গাটা বলি, গান করার জায়গায় এখানে বাউল গানে নিজেকে খুঁজে পাই। কিন্তু অ্যাজ এ কম্পোজার এই কোক স্টুডিওর মানে প্রোডাকশন টিমে থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ফিল্ম, আমার গত বছর মাইক নামে একটা ছবি বেরোলো, এই বছর আরও 2টো ছবি সামনে আসছে। সো অনেক ধরনের কাজ করি। এক্সপেরিমেন্টাল কাজ করতে আপনি পছন্দ করেন? আসলে মানে সবসময় চ্যালেঞ্জ হতে পছন্দ করি, চ্যালেঞ্জ হতে পছন্দ করি এবং নিজেকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি, যে আসলে আমি এইটা বা আমি ওইটা, এই গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে ফেলাটা আমি বিশ্বাসী না। আমি হয়তো আমার গণ্ডি আছে, সবারই লিমিটেশনস আছে, বাট সবসময় ওটাকে পুশ করতে পারাটাই আমি মনে করি এই জার্নির একটা বড় অংশ। জি, ফারশিদের কাছে যদি শুনি যে আপনি আসলে কোন ধরনের গানগুলো বেশি পছন্দ করেন, এবং যেহেতু ব্যান্ডের সাথে সব ধরনের করা হবে, একটু ওই বিষয়টা একটু শুনি। আমার ক্ষেত্রে সত্যি কথা বলতে আমার বাউল গান নিয়ে নাড়াচাড়া কখনো করা হয়নি। হ্যাঁ, এটার ভিতরেও যে এই ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে এটাকে যে একটা অন্য চিত্র তৈরি করা যায় এটা দিয়ে, এটা সবসময় মানে লাবিককে দেখে এটা, হ্যাঁ ও ছোটোবেলা থেকেই জিনিসটা করে আসছে, দেখে আসছে, বাট ওইভাবে নাড়াচাড়া কখনো করা হয়নি। কিন্তু ওই যে স্টুডিওর আলাপটাতে যদি আসি, আবার এসে আসলাম, ওগুলো দেখতো এটা একটু কী হয়, তো তখন ওর ইনপুট আমার ইনপুট মিলে তখন দেখলাম যে আমার ভিতরেও একটা চেঞ্জ আসছে এবং সুন্দর একটা জিনিস অ্যাড করতে পারছি। এইভাবেই জিনিসটাতে ঢোকা। এবার আমরা ফারশিদের গান শুনতে চাই একটা। আচ্ছা, এটাও গত মাসেই বেরোয়, এটা গানটার নাম পাগল।
মানে আপনার প্রশ্নটাও এখানে খুব রেলেভেন্ট আসলে, কারণ হচ্ছে যে ফোক গানের আশেপাশে থাকার পরেও ফোক অ্যাকচুয়ালি গান কখনো করা হয়নি, তো এটা হচ্ছে একসাথে থাকতে থাকতে হয়ে গিয়েছে। গানটার নাম হচ্ছে পাগল, লেখাও আমার, এবং সেখানে লাবিকের প্রথম একটা র্যাপ একটা করেছে লাবিক এই গানটা। যেটা এখন করবো না, আমরা very short version করতেছি। ওকে, আমরা যাই। পাগল বোঝে নিজের ভালো, মন কালো নয় বিশেষ ভালো। পাগল বোঝে নিজের ভালো, তার মন কালো নয় বিশেষ ভালো। তাই লোকে বলে হায় পাগলে কি না কয়, খেপা চোখে তার আগুন জ্বলে রয়। রগ চটিয়ে খচ খচ করে বলে নিজের ভালো বোঝে রে ওরে পাগল, ওরে পাগল। আমি আছি বেশ ভাবের দুনিয়ায়, ঘর বেঁধেছি ভবের মায়ায়। আমি আছি বেশ ভাবের দুনিয়ায়, ঘর বেঁধেছি ভবের মায়ায়। মন পাখি বলে উড়াল দে ভাই, ভবের নিয়ম তোর জন্য নয়। মন গভীরে প্রশ্ন করে দেখ বাকি সব হিসাব নিকাশ। ছোট করেই করলাম এটা। না, চমৎকার, খুবই সুন্দর। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে এসে আরো কথা শুনবো, রুশদি ভাইয়ের গানও শুনবো আমরা। দর্শক, বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সঙ্গীতে ফিউশন বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, গান শুনছি। আবার আলোচনায় চলে যাই। লাবিক কামাল গৌরব, আপনাকে আমরা জানি যে আপনি একজন দক্ষ মিউজিশিয়ান, সেক্ষেত্রে গান গাইতে বেশি পছন্দ হয় নাকি সঙ্গীত আয়োজন করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? দুইটার আনন্দ একদম অন্যরকম। এটা আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে বার্গার বেশি পছন্দ না বিরিয়ানি, মানে দুইটার একেবারে কমপ্লিটলি দুইটা টেস্ট। কিন্তু হ্যাঁ, গান করাটা একটা স্কিলের ব্যাপার, খুব বানানোর কিছু নাই, স্কিলের ব্যাপার। গানটা তুললাম, গানটা সুন্দর করে গাইলাম, এক্সপ্রেশন দিয়ে গাইলাম। কিন্তু গান বানানোর ক্ষেত্রে লেখা থেকে শুরু করার থেকে প্রত্যেকটা জিনিস একদম স্ক্র্যাচ, একদম বাতাস থেকে একটা জিনিস তৈরি করার, এটার যে একটা আনন্দ আছে। এবং আমার একটা 9 বছরের মেয়ে আছে, সো আমার যখন প্রথম সন্তান হয় তখন আমি এই জিনিসটা, আমার কাছে এটা মনে হচ্ছে একটা কম্পারেবল জায়গা, যে কোনো একটা সৃষ্টি, একটা গান যখন হয় ওটা একটা বাচ্চার মতন। সো একদম কিছু নাই, ওখান থেকে একটা জিনিস হলো, আস্তে 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 ডেভেলপ হতে হতে একটা স্ট্রাকচার পেলো, এবং ফাইনালি মানুষ যখন গানটা গাচ্ছে ওইটার ফিলিংটা, যে নিজের বাচ্চা যখন হাইটে চলে একটা ইয়ে করছে এইরকম সামনে দিয়ে বড় হতে দেখা যায়, ওইটা একটা অন্যরকম আনন্দ, যেটা আসলে পারফরমেন্সের একটা অন্য জায়গা আছে, যেটা খুবই এনজয় করি একসাথে স্টেজে। বাট স্টুডিওর ভিতরে যখন আসলে নিজেকে খুঁজে বের করা, এবং কেউ নাই, একদম নিঃশব্দের মধ্যে আসলে কোথায় আমি আছি, কোন শব্দটা আমাকে সবচেয়ে ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটা খুব জটিল যেরকম একটা, এবং খুবই আনন্দময়ী একটা মানে এক্সপিরিয়েন্স, একটা জায়গা। ফার্সিতে তো আমি শুনলাম যে একটু আগে আপনি আপনার লেখা গান এবং সুর করলেন, আবার গান করেন, এবং পারিবারিকভাবে যে এই যে একটা গানের বলয়, সেক্ষেত্রে কোন জায়গাটা আপনার মনে হয় যে আপনি স্বাচ্ছন্দ্য বেশি? সব থেকে বেশি এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে গান লেখা আমার জন্য প্রচণ্ড কঠিন একটা কাজ। একটা গান লিখতে, মানে আমি কতদিন পরে এই পাগল গানটা লিখলাম আমি বলতে পারবো না। সবচেয়ে বেশি মানে তৃপ্তি যেটাতে পাই সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা। গান গাওয়া অবশ্যই সেটাতে আছে, গান লাবিকের সাথেও এই একই রকম বলবো যে গান বানানো যে তৃপ্তিটা সেটা অন্যরকম, কিন্তু সেটা খুব আমার জন্য খুব কষ্টের হয়ে দাঁড়ায় এক পর্যায়ে গিয়ে। যে আমরা দেখি যে আমাদের এই যে বাউল সঙ্গীতের কথা যদি ধরি, বাউল সঙ্গীত একটা সময় দেখা যায় যে নির্দিষ্ট কিছু মানুষ কিন্তু সেটাকে গাইতো, এবং সেটা এখন এই যে আপনারা তরুণরা, আপনারা যেরকম গানগুলোকে আধুনিকায়ন করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এই জায়গাটা নিয়ে আমি একটু লাবিকের কাছে একটু আগে শুনতে চাই। যে আমার কাছে এখন তো না, আমি এটা করছি 98 সাল থেকে, হ্যাঁ, তো সেটাও তো 25-24 বছর, 25-26 বছর হয়ে গেছে, যে আসলে
বাউল গানের কর্ড স্ট্রাকচার কী হতে পারে, বেস লাইন কী হতে পারে, এই ভাবনায় থাকা। তো এটা আসলে আমার জন্য একেবারে এটা চেষ্টা করে ফিউশন করতে চাইছি এরকম না ব্যাপারটা। আমি বড় হয়েছি, বড় স্কলাস্টিকে পড়ছি, নর্থ সাউথে পড়ছি, পরে লন্ডনে গিয়ে মিউজিক প্রোডাকশন পড়ছি। সো ওয়াট আই এম গেটিং অ্যাট ইজ আমি বড় হয়েছি যেরকম ফকিরের গান শুনে, লালনের গান শুনে, রবীন্দ্রনাথ শুনে, নজরুল শুনে, একই সাথে বিটলস, পিঙ্ক ফ্লয়েড, ডোরস, মাইকেল জ্যাকসন, পপ থেকে শুরু করে এই ধরনের জিনিসও আসলে প্যারালেলি শুনে শুনে বড় হওয়া। যে মানে আমার স্কুলের বন্ধুবান্ধব বলি, যে এনভায়রনমেন্ট বলি, সো ন্যাচারালি একটা মেলোডি যখন আমি একটা গান শুনি, আমার পিছনে আসলে, কারণ যেসব গান কথা বললাম, পিঙ্ক ফ্লয়েড, বিটলস বা ডোরস, এদের পিছনে বেস লাইন বাজে, কর্ড স্ট্রাকচার বাজে। সো আমি যখন একটা মেলোডি শুনি, অটোমেটিক্যালি আমার পিছনে একটা আপনি দুর্দান্ত একটি কাজ করছেন, কারণ বাউল সং মানে আমরা একটু জানি, মনে করি যে একটু পোর বা একটু ওরকম জায়গায়, কিন্তু আপনি যে জায়গায় কাজটা করছেন, যে মানুষের কাছে, তরুণ প্রজন্মের কাছে আধুনিকায়ন করে পৌঁছে দিচ্ছেন। আমি আসলে বাউল গানের জন্য কিছু করতেছি না, বাউল গান আমার জন্য করতেছে। আমি আসলে কেউ না বাউল গানকে উদ্ধার করার। আমার জায়গা থেকে হচ্ছে আমি 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 আসলে অনেক লাকি যে আমি গলায় ফকিরের গান ধারণ করতে পারি। ঈশ্বর আমাকে এই ক্ষমতা দিছে, এবং এই বিশাল, যেটা বললেন উল্টো কথাটা বলবো, সেই বিশাল রিচ এবং এনরিচড আমাদের যে বাউল কালচার, সেটার সাথে যদি ক্ষুদ্র নিজেকে সম্পৃক্ত করতে পারি বা নিজে কোনো জায়গায় এটার পার্ট হিসাবে পরিচয় দিতে পারি, যে আসলে আমাদের বাংলাদেশের বাউল কালচারটাকে আমি নিয়ে কাজ করার চেষ্টা করছি, বা দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক, সেই জায়গাটা যদি নিজের ছোট্ট একটা মানে অবদানও থাকে, সেটা নিজের মানে এই জীবন সার্থক মনে করব। আমরা এখন আবারও একটি গান শুনে নিতে চাই, আপনার কাছ থেকে শুনবো। আমি রুশদির কাছ থেকে শুনতে চেয়েছি, আমরা এরপরে শুনে নিচ্ছি। রুশদি করুক একটা, আপনি করুন। আমি বলবো? আপনি করেন। আচ্ছা, আমি ফকিরের একটা গান, আমাদের আরেকটা চেষ্টা সবসময় থাকে, ফকিরের আসলে গান 30-35টা গান আপনি সবার মুখে শুনবেন। তো এই আসলে মিলন হবে কতদিনে, খাঁচার ভেতর অচিন পাখি, ধন্য ধন্য বলি তারে, মানুষ ভজলে শোনার মানুষ হবি। তো এই গানগুলো যে ভালোবাসি না তা না, কিন্তু আরও তো 900 গান আছে, এই গানগুলো পড়ে থাকে, এই গানগুলার সুর খুঁজে পাওয়া যায় না। এই গানগুলার পিছনে আমরা আসলে এই ঘাটাটার চেষ্টা করি যে আসলে পড়ে থাকা গানগুলো, যে গানগুলো মানুষ অলরেডি জানে, শোনে বা পরিচিত, এই গানকে দেওয়ার কিছু নাই, মানুষকে দেওয়ারও কিছু নাই। একটু নতুন ভাবে নতুন করে চিনলো মানুষ গানগুলো, বা খোঁজা পুরনো গান যেগুলো মানুষ শোনে নাই। তো ওই রকম একটা গান করি। মনের মানুষ গানটা আসলে খুব বেশি রেকর্ডেডও হয় নাই আমাদের ফোক আর্টিস্টদের মাঝে। যাই হোক, চেষ্টা করি একটু অন্যরকম সুর, ফকিরের গান। আমি পাইতাম যদি ওরে মনের মানুষ, পাইতাম যদি মনের মানুষ, সাধিতাম তার চরণ ধরে, মনের মানুষ চিনলাম না রে। আমার মনের মানুষ চিনলাম না রে, আমার মনের মানুষ চিনলাম না রে। সাধুর হাতে কাচারি অদ্য মন্ডে ঘুরে বেড়া, সাধুর হাটে কাচারি অদ্য মন্ডে ঘুরে বেড়া,
জোনাইনি শীতে না দেয়, ছয়ে জোনাইনি শীতে না দেয় মনের মানুষ ধরি কি করে, মনের মানুষ চিনলাম না রে, আমার মনের মানুষ চিনলাম না রে, আমি মনের মানুষ চিনলাম না রে, আমার মনের মানুষ ওরে চিনলাম না। দুর্দান্ত। আমাদের এই যে আধুনিক যন্ত্রের ব্যবহার করে ফিউশন করা হচ্ছে, সঙ্গীতকে আরও একটু অন্যভাবে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এই বিষয়টাকে ফারশিদ আলম আপনার কি মন্তব্য, যে কেমন মনে হয়? অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট আমাদের দেশে প্রচুর গান হচ্ছে, অনেক নানান ধরনের গান হচ্ছে, এবং অনেকগুলোর পরিবেশনা আসলে ওয়েস্টার্ন, এটা অনেক আছে, এটা অবশ্যই এটা থাকবে, এটা সবসময় হয়ে আসছে বাংলাদেশের রক মিউজিক, পপ মিউজিক যেটাই বলি। বাট এই জিনিসটাকে ধরে রাখার আমি মনে করি যে মানে লাবিক কিন্তু এই জিনিসটা এই ফোক মিউজিক আমি ওই যে 97, 98, 2000 তখন থেকে দেখে আসছি এটাই করে যাচ্ছে, এবং এটাকে কি করে একটা নতুন জিনিস তৈরি করা যায় এটার ভিতরে থেকে এটাও করে আসছে। তো এই জিনিসটা আসলে চমৎকার, এটা ধরে রাখাই উচিত, বিকজ আমাদের সারা বিশ্ব একদিকে গানের ভান্ডার আছে, আমাদের একদিকে গানের ভান্ডার আছে, এবং আমাদের কালচার বলি যেটাই বলি, আমাদের এই গানটা দিয়েই আমাদের দেশের লোকগীতি, আমাদের দেশের যে গান আছে, গানের ভান্ডার আছে, এটা দিয়েই এখনো ওই একই পেসে পৃথিবীর কাছে পৌঁছানো সম্ভব। দিস ইজ উই। ইয়েস, অফকোর্স, অ্যাবসলিউটলি। আমি একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে বাবা মায়ের সঙ্গে কখনো বাজানো হয় কিনা বা হয়েছে কিনা? সম্প্রতি স্বাধীনতা নিয়ে বলিস। সম্প্রতি একটা গান চরম দুঃসাহসের সাথে, এবং সেখানে লাবিক, অনিক, রুশদি ভাই সবার সাহসের ইয়ে থেকে একটা গান করা হয়েছে বাবার সাথে, তাও আমি ওটা মিউজিক অ্যারেঞ্জ করেছি। গানটার নাম হচ্ছে স্বাধীনতা, এই 26শে মার্চে স্বাধীনতা দিবসেই বেরিয়েছে। গানটার আরও একটা চমৎকার দিক হচ্ছে গানটার সুর এবং লেখা হচ্ছে আমাদের রক লেজেন্ড আয়ুব বাচ্চু, উনি অনেক আগে গানটা করেছিলেন, তো আমি ভাবলাম যে এই গানটা আরেকবার আমরা করি, তো সেইভাবে করা হয়েছে। এর আগে একবার কোভিডের সময় ফেসবুক লাইভ করা হয়েছিল এবং তারপরে কানে ধরেছি, ওইদিকে আর মেবি এখন না, এখন তো চাপে আছি যে বাপের গান হয়ে গেছে, হ্যাঁ, সো মাটা না করলে তো এখানে একটা বিপদের, এটা তো অবশ্যই না, সেটা নিয়ে যদিও কথাবার্তা চলছে, একটু মানবিমানও হয়েছে, তো করা হয়েছে, আরো হবে হয়তো, জি আরো হবে। আমরা আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। দর্শক, আবারও আমন্ত্রণ সঙ্গীতে ফিউশন। আমরা গানে চলে যাব। আদনান রুশদি, আপনার কাছ থেকে আমরা গানটি শুনে নিতে চাই। করিম বাউলের গান। পড়শি বাদিয়ামা বাদিকাল নদী পারাপড়শি বাদিয়ামা বাদিকাল নদী মরণ জ্বালা সইতে নারী মরণ জ্বালা সইতে নারী দিবানিশি কাঁদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি
বাহ, চমৎকার। বলাই তো হয় যে তার মধ্যে যদি সুর না থাকে সে সঙ্গীত কিভাবে করবে। তো দুর্দান্ত গাইলেন। আমি লাবিক কামালকে একটু জানবো যে আপনাদের শুরুটা ছিল শচীন দেববর্মনের একটি গান দিয়ে, মানে এই ব্যান্ড, যে এই ব্যান্ডের শুরুটা ছিল। আমরা শেষ প্রসঙ্গে একটু শুনি যে আমরা এই বিখ্যাত এবং পুরনো শিল্পীদের গান করার মধ্যে দিয়ে আপনাদের এই ফিউশন সঙ্গীত শুরু হয়, সেই সম্পর্কে শুনি। আমাদের একেবারে এটাই যে একদম প্রাইম ফোকাস সেটা না যে আমরা আসলে, বাট আমরা যেই কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে তাদেরকে এই সম্মানটা দেওয়া খুব জরুরি। সো যাদের গান শুনে আমরা বড় হয়েছি বা যাদের গান আমরা ভালোবাসি তাদেরকে আসলে ট্রিবিউট দিয়ে বা ভালোবাসার জায়গাটা প্রকাশ করে আসলে যাত্রাটা শুরু করার কথা ভাবা। কিন্তু এই যেরকম করে পাগল আসলে এরকম প্রচুর অরিজিনাল, সেটা ইভেন অরিজিনাল ফোক জিনিসপত্র পাইপলাইনে আছে, অরিজিনাল কন্টেম্পোরারি জিনিসপত্র, সেমি ক্লাসিক্যাল জিনিসপত্র, সো বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা চেষ্টা করছি। আশা করি খুব সামনে শিগগিরই আপনাদের সামনে আসবে। আমাদের ইউটিউব পেজ দ্য LKG কোয়ার্টেট, একই নামে ফেসবুক পেজ, সো ওখানে চোখ রাখলে আমাদের কাজকর্ম সবসময় দেখা যাবে। বাট হ্যাঁ, শচীন দেববর্মন আমাদের আসলে আমাদের গান বাজনার একটা বড় অংশ জুড়ে উনি আছেন এবং আগামীতেও তাকে নিয়ে করা হচ্ছে। একটা গান আমরা প্রথম গানটা যেটা করি সইতে পারি নামে একটি, আমি সইতে পারি না বলা মন নিয়ে ছিনিমিনি সইব না সইতে পারি, খুবই আনকমন শচীনের গান। মানে শচীন কর্তার বাঁশি শুনি আর কাজ নাই, নিশিতে যায় ফুল বনে, এই ধরনের গান আমরা সবাই জানি, কিন্তু এখানেও আসলে একই। আমরা এটা একটু শুনে ফেলি। আমি আসলে এর পরের যে গানটা বের হবে আমাদের, সেটাও একটা আনকমন গান, ওইখান থেকে একটুখানি করতে যাচ্ছি। ইমান এটা দিস। কোথায় সে প্রিয় ঝরামালা কেঁদে কয়, যারে দিনু সব কিছু সে কি মোর নয়, এ কি পরাজয়। কোথায় সে প্রিয় ঝরামালা কেঁদে কয়, যারে দিনু সব কিছু সে কি মোর নয়, এ কি পরাজয়। হাসির আড়ালে বেদনা যে ঢাকি, রুধিরে রাঙানো আমি তীর বেধা পাখি, একা জেগে থাকি আখি দুটি ঝরে, আখি দুটি ঝরে একা জেগে থাকি, রুধিরে রাঙানো আমি তীর বেধা পাখি, একা জেগে থাকি, রুধিরে রাঙানো আমি তীর বেধা পাখি, একা জেগে থাকি, রুধিরে রাঙানো আমি তীর বেধা পাখি, একা জেগে থাকি। বাহ, দারুণ। এই যে রাগের সঙ্গে রক যে বিষয়গুলো আপনি মিলিয়ে করছেন, এটা নিয়ে একটু শুনবো যে রাগের সাথে রকের। আমি আসলে একটু আগেও ফারশিদকে প্রশ্ন করছেন যে এই আধুনিক যন্ত্র দিয়ে এই গান, আমার এই ক্ষুদ্র জীবনে বড় বড় মানুষের সাথে এইটা নিয়ে আসলে আলোচনা এবং আসলে ডিবেট, এইটার অনেক সুযোগ হয়েছে। মোস্তফা জামান আব্বাসী স্যার, ফরিদা পারভিন খালা, কিরণচন্দ্র রায়, কিরণদা, এবং আমার এই জায়গাটা আমি সবসময় আসলে খুবই স্ট্রংলি নিজে বলতে, আমি যে দোতারাটা বাজাই, গিটারটা বাজাই, যন্ত্র কোনটা বাজতেছে তার থেকে অনেক জরুরি কি আসলে বাজতেছে যন্ত্রে। তো নোট তো আসলে 12টা, সঙ্গীতের ধর্ম ওই 12 নোট। আমরা ওই কবিদের জন্য 7 সুর এবং যারা আর্টিস্টদের জন্য 7 রং 7 সুর, এটা আমরা পাই, কিন্তু আসলে নোট 12টা, শুদ্ধ কোমল মিলে 12টা নোট। তো আমাদের যত সঙ্গীতের যা ধর্ম আছে এই 12টা নোটের মধ্যে, সেটা রক বলি, ফোক বলি, আর পপ বলি, আর আমি আসলে কি যন্ত্র বাজাচ্ছি এটা থেকে অনেক জরুরি কি নোটটা বাজাচ্ছি। গানের যেই ভাব, যেই প্রেম, যেই আসলে
ভাবের উদয় বা যেই ভাবনার জায়গাটা, সেটাকে আসলে নষ্ট না করে সেটাকে যদি এনহ্যান্স করার কোনো সুযোগ থাকে, সেটা আসলে যন্ত্রের কাজ। তো আমি আসলে এই জায়গাটা থেকে একেবারে, আমি অনেকেই বলে আসলে এই যন্ত্রের সাথে, ভাই আমি জানি না, আমি 12টা নোট নিয়ে আসলে আসি, এখন হঠাৎ মাঝে মাঝে এটা ওই যন্ত্রে ভালো লাগতেছে, মাঝে মাঝে ওই যন্ত্রে ভালো লাগছে, মাঝে মাঝে এই যন্ত্রে ভালো লাগতেছে। সো আমি আসলে এইভাবে দেখতে ব্যাপারটাকে পছন্দ করি। না, অনেক সময় আবার বলা হয় যে র ভাবটা সেই আগে আদি র ভাবটা থাকে না অনেক সময়। না, আমরা একদম আদি র ভাবটা রাখার চেষ্টাও করছি না, মানে আমাদের জায়গা থেকে। ইভেন ওনারা এখন থাকলে ওনারাও করতো না, সেটা হয়তো করতে না, বাট আমি তো আসলে গোছানো আওয়াজ শুনে বড় হয়েছি, আমি প্রডিউসড সাউন্ড শুনে বড় হয়েছি। আমি যতদিনে বেড়েছি, আমি স্টুডিওর থেকে বের হওয়া মিক্স মাস্টার করা সুন্দর আওয়াজে গান, যেটা আমি বাউল গান যেরকম শুনতে ভালোবাসি, সেটা প্রেমের জায়গা, বাট প্রোডাক্ট মানে যেটা রিলিজড গান, আমরা সবসময় আসলে প্রডিউস গান শুনে বড় হয়েছি। আমাদের কানটা তৈরি হয়েছে বেস গিটার শুনে। আমরা যা গান শুনেছি সেটাই তো আমরা, যা জানি, যা শুনেছি তাই তো আমরা করি আসলে, বা যাই তাই প্রকাশ করি, যেটা ফিল করি। সো সারা জীবন আসলে এইভাবেই তো আসলে আমরা আমাদের জেনারেশনে আমরা যেভাবে বেস গিটার, কিবোর্ড, হ্যাঁ, বাট কি বাজতেছে ওইটাতে, এইটা আসলে জরুরি। একটা জিনিস না, টা 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 টা, যে গানে আসলে মেলোডিটা থাকতে হবে, সুরটা থাকতে হবে, ভাবের জায়গাটা থাকতে হবে, এবং দের ইজ এ ভেরি ফাইন লাইন, কি রাইট কি রং, যে আসলে এটা অবশ্যই দর্শক মানে সেটা বলবেন, বাট এক চুল ডান বামের জন্য কোনো কিছু ভালো লাগে, আবার কোনো কিছু একদমই কিছু হয় নাই। আমি টু পুট ইট সিম্পলি, যে মানে একটা এই যে সুরগুলো এই সময় হয়েছে, আমরা যে র যেটা বললেন ওই ভাবটা, মানে শচীন কর্তার যে গানটা করলাম, উনি কিন্তু ওই সময়কার আধুনিক, ওনারও অনেক ক্রিটিক ছিলেন, এবং উনি কর্ডস, গিটার, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করছে যারা আমরা এখন করছি। সো সেই সময়, এবং শচীন কর্তা আসলে এমন একটা মানুষ, তাকে আধুনিক বা এই কালে সেই কালে, এই ধরনের মানুষ আসলে কন্টেম্পোরারি ফর অল জেনারেশন, তারা আধুনিক, সবসময় জন্য কন্টেম্পোরারি। মানে এই সময়ের জন্য আমার এখনের জিনিস ভালো মনে হচ্ছে, সেটা 30 বছর আগেও মনে হচ্ছে, যারা শুনেছে যে না এটাই তো এখনের জন্য নতুন একটা জিনিস, এখনও সেই জিনিসগুলো নতুন লাগে। কিন্তু এই যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক সময় আমাদের, কিছুদিন আগে আমি যদি ওই প্রসঙ্গটা আনতে চাই, সুরের যে একটা বিচ্যুতি ঘটলো, সেই সময় সেই বিষয়টা, এটা একটা বোঝার ব্যাপার। আমরা চেষ্টা করি আসলে, মানে যেটা অরিজিনাল, যার লেখা বা সুর করা জিনিস, সেটার থেকে খুব বেশি দূরে না যেতে। সো আমরা শচীন কর্তার গান বলি, ফকিরের গান বলি, যেটাই করতেছি, ফকিরের গানে এখানে একটা কনফিউশন আছে, কারণ কোনো গান তো আসলে লিপিবদ্ধ হয়েছে, মানে এই সুরের জায়গাটা তো আসলে ওইভাবে গুছায় কোনো স্বরলিপি তৈরি হয়নি। তো একই গান আসলে পাবনায় এক সুরে গাচ্ছে, হ্যাঁ, আবার কুষ্টিয়ায় এক সুরে গাচ্ছে, কথার কথা ওই পারে গাচ্ছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, কুষ্টিয়ায় আসেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ আমি দেখলাম না এই নজরে। একই গান যাচ্ছে, মানুষের মুখ থেকে মুখে যাচ্ছে, গানের সুর পাল্টাচ্ছে। তো আমরা যেটা পাই, আমরা চেষ্টা করি আসলে, হ্যাঁ, কুষ্টিয়া কোন সাধুর কাছ থেকে এই গানটা শেখা যায়, যারা আসলে এই আমার দীর্ঘ 20 বছরের যাত্রা কুষ্টিয়া এবং বাংলাদেশ সহ সাধুদের সাথে বিভিন্ন জায়গায় দোতারা শেখা, খমক শেখা, আমি অনেক যন্ত্রপাতি পছন্দ করি। তো এইগুলা শেখা এবং সাথে সাথে আসলে বাউল তত্ত্বগুলো বোঝা, এই যে দেহতত্ত্ব নিয়ে আমরা কথা বলি, আমরা নবীতত্ত্ব নিয়ে কথা বলি, কৃষ্ণতত্ত্ব নিয়ে কথা বলি, দৈন গান নিয়ে কথা বলি, তো এই ভাগ ডিভিশনগুলা কোনটা আসলে কোন ফিলসফির সাথে কানেক্টেড, শুধু আসলে সুর ঠিক রাখবো বা আসলে গায়কই ঠিক রাখবো, এটা বাউল গান না। জি, আমরা কথা একদমই মজে গেছি, কিন্তু আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ সবাইকে। আমরা একদমই শেষ পার্টে চলে এসেছি। আমি লাবিব কামাল গৌরব। আপনি মানেই আমরা জানি যে বাউলের গান, লালনের গান। আবারও একটি লালনের গান শুনতে চাই। মিছে টাকা করি মিছে ঘর বাড়ি ওরে মিছে দৌড়া দৌড়ি করি কার মায়ায় আমি দেখলাম সংসার
ভোজবাজি কীর্তি কর্মার কীর্তি কে বুঝতে পারে, সে বাজিব কে লয়ে কোথায় রাখে ধরে। কীর্তি কর্মার কীর্তি কে বুঝতে পারে, সে বাজিব কে লয়ে কোথায় রাখে ধরে। এ কথায় শুধাব করে, এ কথায় শুধাব করে। নিগুরাত্ম তত্ত্ব কথা কে বলবে আমায়, আমি দেখলাম সংসার ভোজবাজি প্রকার। আমি দেখলাম সংসার ভোজবাজি প্রকার। দেখিতে 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 অমনি কে বা কোথা যায়। আমি দেখলাম সংসার ভোজবাজি প্রকার। দেখলাম সংসার ভোজবাজি প্রকার। চমৎকার। আমরা আরও একটি গান শুনতে চাই, বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন, নিশ্চয়ই অনেক উপভোগ করেছেন। দেখা হবে আগামীকাল 7 দিনের অন্য কোনো পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি। গান দিয়ে আমরা শেষ করি। নারায়ণ সাধু নামে একটা গান নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল। নারায়ণ সাধুর লেখা গান, উইপারের গান, রাধাকৃষ্ণ। যমুনার ঘাটে সখী। আগে যদি জানিতাম তবে না জলা নিতাম, যমুনার ঘাটে সখী আর না যাইতাম। যমুনার ঘাটে সখী আর না যাইতাম। ওরে হেরি আসে রূপের ছবি, হেরি আসে রূপের ছবি, জাতকুলো মান হারাইলাম। যমুনার ঘাটে সখী আর না যাইতাম। যমুনার ঘাটে সখী আর না যাইতাম। ওরে যমুনার ঘাটে গিয়া আমি ভুবন মোহন রূপ দেখিয়া গো। ওরে মানে না ঘরে আসিয়া, মানে না ঘরে আসিয়া কি জ্বালাতে পড়িলাম। যমুনার ঘাটে সখী আর না যাইতাম। যমুনার ঘাটে সখী আর না যাইতাম। বাজা।